তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জিএম আজিজুল হক, সহকারী শিক্ষক, চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের রসায়ন বিষয় থেকে পড়াবো। তো লক্ষ্য করো, জীব থেকে পাওয়া এমন কতগুলো যৌগ, চিনি, গ্লুকোজ, তেল, গ্যাস ইত্যাদি। তো সংকেত দেখে বোঝা যায় যে চিনিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে, গ্লুকোজেও এমন রয়েছে, মিথেনে রয়েছে কার্বন আর হাইড্রোজেন। তো আমরা দেখি মিথেনের কার্বন এবং হাইড্রোজেন কীভাবে এটা সংযুক্ত আছে। আবার এখানে দেখা যায় 4টা কার্বন ও 10টি হাইড্রোজেন কীভাবে সংযুক্ত। তো কিছু যৌগে অক্সিজেন সহ আছে, আর দেখা যায় মিথেন এবং এই বিউটেন এগুলোতে অক্সিজেন নাই। তো কিছু যৌগ এমন আছে যাদের কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি তারা। তো এইরকম যৌগকে আসলে বলা হয় হাইড্রোকার্বন। তো আমরা জানতে চাই হাইড্রোকার্বন সম্পর্কে। তো এসো আমরা আজকে হাইড্রোকার্বন নিয়েই কাজ শুরু করি। তো আমরা জেনে নেই যে আজকের পাঠে আমরা কি কি শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জৈব যৌগ কী বলতে পারবে, হাইড্রোকার্বন কী তাও বলতে পারবে, অ্যালকেনের প্রস্তুতি বলতে পারবে, আবার এলিফ্যাটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য লিখতে পারবে। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি একটু জৈব যৌগ কী। আসলে জীব থেকে তা হতে পারে প্রাণী বা উদ্ভিদ। তো তাদের থেকে আমরা যে সকল যৌগ পাই, যেমন চাল, ডাল, তেল, চিনি, গম, ভুট্টা, এগুলো তো আমরা ফসল থেকে পাই নাকি। আবার মাছ, মাংস, মানে এগুলো যে মাছের মধ্যে যে গোস্ত রয়েছে, মাংসটাও তো গোস্ত, তো এটা একটা প্রাণী থেকে পাওয়া যায়। তো এরকম হাজার রকমের জৈব যৌগ আছে, মানে জীব থেকে এগুলো পাওয়া যাচ্ছে। এরকম যাদের জীব থেকে পাওয়া যায় এরকম যৌগকেই বলা হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগের এত গুরুত্ব কেন? তো বিশ্লেষণ করে দেখা যায় যে জৈব যৌগের প্রত্যেকের অণুতে রয়েছে কার্বন ও হাইড্রোজেনের উপস্থিতি। এছাড়াও কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কোনোটাতে অক্সিজেন থাকে, কোনোটাতে সালফার থাকে, কোনোটাতে নাইট্রোজেন থাকে, কিন্তু কার্বন আর হাইড্রোজেন মাস্ট, এটা উপস্থিত থাকবেই। তো এই জন্য জৈব যৌগের বিশাল এক ভাণ্ডার। তা আমরা এই জৈব যৌগ সম্পর্কে জানতে গেলে এই প্রথমে হাইড্রোকার্বন সম্পর্কে জানব। তো হাইড্রোকার্বন কারা? যে সকল যৌগের কার্বন ও হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে না, তাদের হাইড্রোকার্বন বলা হয়। তো হাইড্রোকার্বন দুই প্রকারের প্রধানত, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো যদিও এই বিশাল ভাণ্ডারের বর্ণনা দেওয়া সহজ নয়, তবু আমরা শুরু করতেছি যে প্রথমে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কেই আমরা বেশি জানব, অ্যারোমেটিক সম্পর্কে দু এক কথা বলবো, কিন্তু আগে অ্যালিফ্যাটিকের বিষয়গুলো আবার দেখি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনেও অনেক ভাগ আছে, সব ভাগ নিয়ে আমরা আসলে কথা বলতে পারবো না এক ক্লাসে। এজন্য আমরা কয়েকটা ক্লাস ভাগ করে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কেই জানব। তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন শিকল বিবেচনায় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুক্ত শিকল, বদ্ধ শিকল। তো যাদের মানে এক বন্ধনগুলো এক লাইনে থাকে তাদেরকে মুক্ত শিকল বলে। আবার দেখো এখানে বন্ধনগুলো চক্রাকারে আছে, মানে আবদ্ধ করেছে একটা ইয়ের মধ্যে, এজন্য এদেরকে বলে বদ্ধ শিকল। সাইক্লোবিউটন এমন একটা যৌগ। আবার সম্পৃক্ততা বিবেচনায় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকেই আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাইলে এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো কারা সম্পৃক্ত?
যাদের বন্ধনগুলো একক, একটি একটি বন্ধন, সব সময় তারা একটা একটা বন্ধনেই থাকবে, এই জন্য তাদেরকে সম্পৃক্ত বলা হচ্ছে। আর এখানে দেখো একটা একটা বন্ধনের সাথে আবার একটা দ্বিবন্ধন আছে, তো দ্বিবন্ধন থাকলে এরা অসম্পৃক্ত হয়ে যায়। আবার কোনোটার মধ্যে ত্রিবন্ধনও থাকতে পারে। যাই হোক, আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আবার একটা পুরো ক্লাস তৈরি করব। তো ওই ক্লাসে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুধু সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়েই আলোচনা করি। তো এসো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানি। যে সকল হাইড্রোকার্বনের অণু গঠনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এদেরকে অ্যালকেনও বলা হয়। আর অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। তো আমরা দু একটা উদাহরণ দিচ্ছি, যে ইথেন একটা অ্যালকেন, আবার প্রোপেন একটা অ্যালকেন, বিউটেন একটা অ্যালকেন। তো নাম দেখে অনেক সময় দেখা যায় কি অ্যালকেনের সবার সাথে শেষে এন আছে, এন, ইথেন, প্রোপেন, বিউটেন, এমনি এন আছে। তো এভাবে আমরা অ্যালকেনের চিনে ফেলব। তো আমরা আরেকটা বিষয় জানি যে অ্যালকেন সম্পর্কে জানতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হয়, যে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানতে হয়। যা আমরা দেখেছি জৈব যৌগের অনেক প্রজাতি, অনেক জাতক রয়েছে। তো তাদেরকে বিশ্লেষণ করা অনেক কঠিন, এজন্য অনেকগুলো ভাগ করে একটা একটা ভাগ তাদের বর্ণনা করা হয়। তো এরকম ভাগগুলোর একটা ভাগ হলো সমগোত্রীয় শ্রেণী, যে একই রকম রাসায়নিক ধর্মবিশিষ্ট, একই রকম প্রায় গঠন, এরকম যৌগকে একসাথে বলে সমগোত্রীয় শ্রেণী। তো আমরা একটু পরে দেখি। অসংখ্য জৈব যৌগকে সহজে জানার জন্য ধর্মের মিল রেখে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতিটি শ্রেণীর কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। একটি সাধারণ সংকেত দিয়ে একটি শ্রেণীর সকল সদস্যকে সহজে বর্ণনা করা যায়। এইরূপ শ্রেণীকে বলে সমগোত্রীয় শ্রেণী। মানে একটা সাধারণ সংকেত থাকবে তাদের, এই সংকেতটা দিয়ে সব সদস্যদের কাছাকাছি বর্ণনা করা যায়। তো যাই হোক, অ্যালকেনের সাধারণ সংকেত হলো এরকম, CnH2n+2। তো এই সমগোত্রীয় শ্রেণীর আরও কয়েকটা শ্রেণী হলো, যেমন অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এর প্রত্যেকেই সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণীর অ্যালকেনকে জানতে আমরা এই সংকেতটা ব্যবহার করব, যে এই সংকেতটা দিয়ে অ্যালকেন পাওয়া যায়। সব ধরনের অ্যালকেন এটার মধ্যেই নিহিত। যেমন মিথেনের কার্বন একটা, তাহলে আমরা যদি এখানে এক বসাই এনের মান, তাহলে এখানে এক বসাইলে 4টা হয় হাইড্রোজেন, ওই যে CH4। আবার ইথেনের 2টা কার্বন, এখানে 2 বসাইলে, এখানে 2 বসাইলে তো 4 দোকানে 4 আর 2 6, তাহলে 2 আর 6, এইভাবে ইথেন পাওয়া যায়, প্রোপেন পাওয়া যায়, এইভাবে চলে যায়। এই সংকেতটা দিয়ে এই সব অ্যালকেনকে বর্ণনা করা যায়। এই জন্য অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। তো এইভাবে অন্যগুলো আমরা আস্তে আস্তে জানব। তো অ্যালকেনের 10টা নাম আমরা একসাথে এনে দিয়েছি। তো এগুলো আমরা টেকনিকগুলো জেনে ফেললেই সবগুলোই মনে থাকবে তোমাদের। যে ইথেন 2টা কার্বন, প্রোপেনের 3টা কার্বন, বিউটেনের 4টা কার্বন, পেন্টেনের 5টা কার্বন, এইভাবে হেক্সেনের 6টা কার্বন এমনি আছে। তো আমরা জেনে ফেলব। আর সংকেত যে 2n+2 মানে CnH2n+2, এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো কয়টা হাইড্রোজেন তার থাকবে। আচ্ছা, আমরা একটু গাঠনিক সংকেত সম্পর্কেও জানি। যে সংকেত লেখার সময় প্রতিটি বন্ধন মুক্তভাবে কিভাবে যুক্ত আছে তা দেখানো হয়, তাকে গাঠনিক সংকেত বলে। যেমন মিথেনের গাঠনিক সংকেত, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন থাকে। আবার বিউটেনের গাঠনিক সংকেত, এটা 4টা কার্বনের সাথে কিভাবে যুক্ত আছে। তো কার্বনে কার্বনে একটা বন্ধন থাকে, কার্বনে কার্বনে একটা বন্ধন থাকে, হাইড্রোজেনে কার্বনেও একটা বন্ধন থাকে, এইভাবে। আচ্ছা, এবার আমরা একটা কাজ দিই তোমাদের,
তো তোমরা পেন্টেনের গাঠনিক সংকেতটা লিখো দেখি। আচ্ছা ঠিক আছে, তোমরা এটা খাতায় লিখবে, আমরা পরে দেখব। তো অ্যালকেন আমরা এতক্ষণ জানলাম। তো কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় একটু দেখো। যে কার্বন ডাই অক্সাইড থেকে হাইড্রোজেনের সাথে মানে উত্তপ্ত করলে উত্তপ্তটা কত হবে? 250 ডিগ্রি তাপে। আবার নিকেল প্রভাবক দিতে হবে একটা, তখন মিথেন তৈরি হয়। তো মিথেন তো একটা অ্যালকেন, এই জন্য এটা অ্যালকেনের সাধারণ বিক্রিয়া। তো এখানে আমরা বর্ণনা দিয়েছি, তো তোমরা বর্ণনাটা পড়বে। তো আমরা এমনি জানি যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যারা, তাদের সাধারণ ধর্ম হলো গ্যাসীয়। আবার 5 থেকে 15 কার্বন বিশিষ্ট যারা, তাদের সাধারণ ধর্ম তরল, সাধারণ অবস্থা তাদের। আর 16 এর বেশি কার্বন বিশিষ্ট যারা, তারা কঠিন থাকে। তো অ্যালকেনের সাধারণ রাসায়নিক ধর্ম কি? একটু ধর্ম দেখো, যে তারা কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। তো প্রথমেই আছে ক্লোরিনেশন সম্পর্কে। ক্লোরিনেশন একটা বিক্রিয়া। তো মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড তৈরি করে। মানে একটা হাইড্রোজেন এখান থেকে ছুটে যায় আর একটা ক্লোরিন এর সাথে যুক্ত হয়, তখন হয়ে যায় মিথাইল ক্লোরাইড। তো কীভাবে হয় দেখো। বিক্রিয়ার সময় ইউভি, এটা দিয়ে বোঝায় আলট্রা ভায়োলেট রে, সূর্যালোকের অতিবেগুনি রশ্মি। এই মানে প্রখর সূর্যালোকের মধ্যে এই মিশ্রণটা রেখে দিতে হয়, তখন এই বিক্রিয়াটা ঘটে। এই জন্য এটারে ইউভি দিয়ে লেখা হয়েছে। যে মিথেনকে যদি আমরা ক্লোরিনের সাথে অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মিতে রেখে দেই, তখন বিক্রিয়াটা ঘটে। আর ঘটলে মিথাইল ক্লোরাইড হয়। কিভাবে? হাইড্রোজেন 4টা ছিল, 3টা হয়ে গেছে, মানে একটা হাইড্রোজেন ছুটে গেছে, আর এই হাইড্রোজেনের জায়গাটা দখল করছে ক্লোরিন। আবার ক্লোরিন তো 2টা ছিল, তো একটা ক্লোরিনের সাথে যুক্ত হলো, আর একটা ক্লোরিন ওই যে হাইড্রোজেনটা ছুটে গিয়েছিল এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এটা হয়ে গেছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, আর এটা হলো মিথাইল ক্লোরাইড। তো এভাবে মিথাইল ক্লোরাইড আরও ক্লোরিনের সাথে যুক্ত হইয়া আবারও যৌগ গঠন করে আরেকটা, এটা হলো ডাইক্লোরাইড, মিথাইল ডাইক্লোরাইড। আবার আরও ক্লোরিনের সাথে যুক্ত হয়ে আরও যৌগ তৈরি করে, এটা হলো মিথাইল ট্রাইক্লোরাইড, মিথাইল ট্রাইক্লোরাইড। এরপরে আবার মিথাইল টেট্রাক্লোরাইডও তৈরি করে। তো যাক, আমরা আর বেশি যাচ্ছি না। তো আমরা আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি, দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা এই মিথেনের সাথে যদি আমরা অক্সিজেন পোড়াই, মানে অক্সিজেন যুক্ত হয়, দহন মানে তো পোড়ানো, তাহলে আমরা মিথেনকে পোড়াইলে এই অক্সিজেনই যুক্ত হয় তার সাথে, তখন বিক্রিয়াটা ঘটে যে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, আর জলীয় বাষ্প তৈরি হয়, আবার তাপ শক্তি তৈরি হয়। তো মিথেনকে পোড়াইলে যেহেতু তাপ শক্তি তৈরি হয়, এই কারণেই আমরা প্রাকৃতিক গ্যাসে যে এই রান্না করি, তো এই রান্নার সময় এই মিথেনটাই আসলে পোড়ানো হয়। এই মিথেন গ্যাস থেকে তাপ উৎপন্ন হয়, আর এই তাপে আমরা রান্না হয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তা আমরা অ্যারোমেটিক সম্পর্কে একটু জানি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সকল সদস্য চক্রীয় এবং অসম্পৃক্ত। প্রথম সদস্য বেনজিন। তো আমরা হাইড্রোকার্বনের মধ্যে এলিফ্যাটিক ও অ্যারোমেটিকের একটু পার্থক্য জানি। সম্পৃক্ত হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত অসম্পৃক্ত উভয়ই হতে পারে, কিন্তু অ্যারোমেটিকের তারা সর্বদাই অসম্পৃক্ত হয়। সক্রিয়তা কম এলিফ্যাটিকের, কিন্তু অ্যারোমেটিক সক্রিয়তা বেশি। আবার এলিফ্যাটিকের সুগন্ধ নাই, কিন্তু অ্যারোমেটিকের সুগন্ধ আছে। এলিফ্যাটিক চক্রীয় অচক্রীয় দুই ধরনেরই হয়, কিন্তু অ্যারোমেটিক হয় শুধুই চক্রীয়। সব সদস্য অ্যারোমেটিকের চক্রীয় থাকে।
আচ্ছা, এবার এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা হলো কিনা দেখো। হাইড্রোকার্বন কি? মিথেনের সংকেত কি? অ্যালিফিটিক হাইড্রোকার্বন কি? বেনজিন কোন প্রকারের হাইড্রোকার্বন? এগুলো তোমাদের জানা হলে ভালো। আর যদি এমন হয় যে আরে ভুলে গিয়েছি, তা আবার দেখবে এই ভিডিওটা, অথবা বই থেকে তোমরা খুঁজে বের করবে। তো তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, হাইড্রোকার্বন যৌগের শ্রেণীবিভাগ কোন দৃষ্টিভঙ্গি থেকে এবং কতভাবে করা হয়েছে বর্ণনা দাও। তো এটা তোমরা খাতায় লিখে আমাদেরকে দেখাবে পরের দিন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।